আজকের গল্প সীমান্ত রেখা। আকশা দ্বিধান্বিত, বুঝতে পারছে না আসলে কি হচ্ছে ওর সাথে। মেজবা ওকে চুমু খেলো, তারপর আবার জানো বলে সম্বোধন করলো। আসলে কি সত্যি, নাকি সবটাই ওর ভ্রম? আকশা নিজ হাতে জোরে একটা চিমটি কাটে, ব্যথায় কুকিয়ে ওঠে সঙ্গে সঙ্গে। তার মানে স্বপ্ন নয়, এটা সত্যি। কিন্তু কিভাবে সম্ভব? মেজবা এমন কথা বলছে। আকশা মনের দ্বিধা তখনও কাটাতে না পেরে হঠাৎ কিছু না বলে কয়ে মেজবার কপালে হাত রাখলো। মেজবা হতচকিত হলো, ওর হাত সরিয়ে দিয়ে বিরক্তি স্বরে বলল, কি করছো? চেক করছি আপনার আবার আমার মতো জ্বর হলো কিনা। আসলে জ্বর জারি হলেই তো মানুষ আবোল তাবোল বকে, তাই ভাবলাম। চুপ, একদম চুপ। সারাক্ষণ যত সব উল্টো পাল্টা কথাবার্তা, এসব আমার সাথে একদম করবে না। এগুলোকে ব্যাড ম্যানার্স বলে, ওকে? স্বামীর কপালে হাত রাখাও আজকাল ব্যাড ম্যানার্স হয়ে গেছে, বাবা! জানতামই না। আকশা বিড়বিড় করতেই মেজবা ভ্রু কুঁচকে ফেলল। আদেশি সুরে বলল, এখন বিড়বিড় করে টাইম ওয়েস্ট না করে গিয়ে জলদি তৈরি হও। 7:30টার অ্যাপয়েন্টমেন্ট। ডাক্তার জাহাঙ্গীর এমনিতেই 7টার পরে চেম্বারে থাকেন না। তোমার জন্য তাকে রিকোয়েস্ট অবধি করতে হয়েছে আমার। বইয়ের জন্য এটুকু করে অহংকার করার কিছু নেই। অবশ্য আপনার মতো অহংকারী লোকের কাছ থেকে আর কি আশা করা যায়? মেজবাকে হালকা ধাক্কা দিয়ে ওয়ার্ড্রব থেকে পোশাক নিয়ে ওয়াশরুমে চলে গেল আকশা। মেজবা অবশ্য ওর কথার তোয়াক্কা করলো না। এই মেয়ে হরহামেশাই এমন আবোল তাবোল বকে, এর কথাকে এত গুরুত্ব সহকারে নেওয়ার মানেই সময় নষ্ট। আর মেজবার কাছে সময়ের গুরুত্ব অনেক। আপাতত ও ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে চুল সেট করতে ব্যস্ত হলো। এরই মধ্যে একবার ওয়াশরুমের দরজা দিকে ফিরে জোরে চেঁচিয়ে ভেতরে আকশাকে উদ্দেশ্য করে প্রশ্ন করলো, আমি আসবো? না, আপনি কেন আসবেন? তুমি অসুস্থ তাই। আমার নিজের কাজ নিজে করে নিতে পারি। ওকে, কোনো হেল্প লাগলে বলো, আই এম হেয়ার। লাগবে না। তীক্ষ্ণ কথাটা শোনা গেল ভেতর থেকে। মেজবার হাত মুঠো হয়ে এলো, তবে কিছু বলল না আর। নিজেকে নিয়ন্ত্রণ করলো। শার্টের বোতাম আটকাতে ব্যস্ত হতেই হঠাৎ ওয়াশরুমের ভেতর থেকে কোকানোর আওয়াজ শুনে হাত থমকে গেল ওর। দ্রুত পা চালিয়ে বদ্ধ দরজার সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে আকশা? এই মেয়ে। মেজবা বারবার ডাকলো ওকে, ভেতর থেকে কোনো সাড়া পেল না। প্রথমবার বুক কেঁপে উঠল মেজবার। ও সমানেই দরজা ধাক্কা দিতে লাগলো। কিছু সময় পরে ভেতর থেকে দরজা খুলে গেল। আকশা দাঁড়িয়ে আছে দরজার কোণে, চোখ ছলছল করছে ওর। একে তো জ্বর, তার উপর আবার হুকে হাত কেটে ফেলেছে মেয়েটা। মেজবার মেজাজ চরম খারাপ হলো। একটা ধমক দিতে যেও দিল না। আকশা দরজার কোণে শরীর আড়াল করে দাঁড়িয়ে আছে। ব্যাপারটা মাত্রই খেয়াল হলো মেজবার। চোখে মুখে ভীষণ অসহায়ত্ব। মেজবা কিছুটা আন্দাজ করতে পেরে বলল, সাইডে সরো, ভেতরে আসতে দাও। না প্লিজ। আকশার আকুতিই মেজবা শুনল না। এক হাতে ওকে টেনে সরিয়ে ওয়াশরুমের ভেতরে প্রবেশ করলো। ওয়াশরুমে লাইট বন্ধ বলে হাঁপ ছেড়ে বাঁচল আকশা। যাক, অন্তত এদিক থেকে তো বেঁচে গেছে। মেজবা আবছা আলোতেই আকশার কাঁধ আড়াল করে ঢেকে রাখা ওড়নাটা ধীরে ধীরে সরিয়ে দিল। তৎক্ষণাৎ কাঁধ উন্মুক্ত হলো। আকশা শিউরে উঠল না, তবে ঠোঁটে ঠোঁট চেপে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। মেজবা ওর অস্বস্তি বুঝতে পেরে বলল, অন্ধকারে কি আর দেখবো রে ভাই? এমন হেজিটেট করার কি হয়েছে? নর্মাল হোক। তবে আকশা স্বাভাবিক হতে পারল না। শত হোক, এমন পরিস্থিতিতে স্বাভাবিক হওয়া যায় না। এই লোকটা এক অদ্ভুত সম্মোহন সম্মোহন অদ্ভুত কেমন যেন। আকশা এই সম্মোহনে কখনোই পড়তে চায় না। লোকটা ফলকুর বালির ন্যায়। এমন লোকটির সম্মোহনে পড়া অন্যায়। জীবন ধূলিসাৎ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। মেজবার হাত ওর কামিজের চেনা অংশে, চেনের ওপরে আবার হুক, পিঠ পুরোপুরি নগ্ন। আকশার মনে হচ্ছে মেজবা বুঝি ওর পিঠের দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। সামনে দাঁড়িয়ে থেকেও এমন একটা ধারণা মস্তিষ্কে আসতেই আকশা চট করে পিছু ফিরে তাকালো। রুক্ষ দৃষ্টি ওর। মেজবা ওর নড়াচড়ায় ওর মুখের দিকে তাকিয়ে রুঢ় স্বরে বলল, কি হলো? নড়াচড়া করছো কেন? একটা কাজও ঠিক মতো করতে দেবে না? বাধা দিতেই হবে তোমার। আপনি করছেন না ঠিক মতো কাজ। ঠিক মতো করছি না মানে? আমার সাথে কথাবার্তা ক্লিয়ারলি বলবে। এমন টাইপ কথা পছন্দ নয় আমার।
মেজবার এতক্ষণে ভেতরে জড়ো হওয়া মেজাজ এবার কিঞ্চিৎ উপচে পড়ল। আকশা তবু গায়ে মাখল না। আপাতত ওর নিজেরও মেজাজ খারাপ। ও তীক্ষ্ণ কণ্ঠে সরাসরি প্রশ্ন করে বসল, আপনি আমার পিঠ দেখছেন কেন? মানে? মেজবা যেন বুঝতে পারেনি, এমনভাবে ভ্রু কুঁচকে পাল্টা প্রশ্ন করল, সোজা কথা বোঝেন না? আমার পিঠের দিকে তাকিয়ে আছেন কেন? আশ্চর্য মেয়ে মানুষ তো। আমি তোমার পিঠ দেখতে যাব কেন? হ্যাঁ দেখছেন, শতভাগ নিশ্চিত আমি। মেজবা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তোমার পিঠে দেখার মতো কি আছে ভাই, যে আমি তোমার পিঠ দেখতে যাব? সে আপনি জানেন। কথাটা বলতেই হঠাৎ পেছন থেকে ওর কোমর টেনে পিঠ বুকের সাথে মিশিয়ে নিয়ে বলল, হ্যাঁ আমার তো জানা উচিত। তোমার কথাবার্তায় বোঝা যাচ্ছে তুমি চাচ্ছ আমি যেন তোমার পিঠ নিয়ে কমপ্লিমেন্ট দিই, রাইট? আকশা চমকে উঠল, আতঙ্কিত কণ্ঠে বলল, না আমি চাইছি না, আমি শুধু বললাম। কি বললে? তোমার পিঠ কেমন? এটা আমি জানি না, জানি কি না তাই। না, আমি আসলে। আচমকা একটা কাণ্ড ঘটল। পিঠে শীতলতার স্পর্শ পেতেই কেঁপে উঠল আকশা। অস্বস্তিতে কাঁদা হলো। জড়ো গলায় বলল, ছাড়ুন মেজবা, কি করছেন? ওয়াশরুমের ভেতর কেউ সব করে? পারফেক্ট প্লেস তোমার পিঠের কমপ্লিমেন্ট দেওয়ার জন্য। আকশা ঠোঁটে ঠোঁট চেপে রাখে। মেজবা এবারে রসিকতার স্বরে বলতে থাকে, পিঠের কমপ্লিমেন্ট চাইছিলে তাই না? ওকে দিচ্ছি। তোমার পিঠে হাড়গোড় ছাড়ার কিছু নেই। খাওয়া দাওয়া ঠিক মতো করো, নাহলে সারা জীবন আনফর্চুনেটলি এই হাড়েই কেস করে যেতে হবে। ব্লাডি সিভিলিয়ান। মেজবা ওকে ছেড়ে দিল, খামিজায় চেন আর হুক লাগিয়ে দিয়ে বের হয়ে আসলো ওয়াশরুম থেকে। আকশা এখনো থ হয়ে দাঁড়িয়ে আছে। এই লোক এমন ভাবে মানুষকে কটাক্ষ করতে পারে? প্রতিবার বোবা বনে যায় আকশা। ডাক্তার কিছু টেস্ট দিয়েছেন, আগামীকাল এসে আবার টেস্টগুলো করাতে হবে। চেম্বার থেকে বের হয়ে রোডের পাশে পার্ক করে রাখা গাড়ির নিকটে এসে দাঁড়িয়েছে মেজবা। আকশা ওর পাশে দাঁড়িয়ে আছে। শরীর এখন মোটামুটি সুস্থ ওর। ক্লান্তি বোধটা হালকা হয়েছে। মেজবা গাড়ির চাবিটা বের করেছে সবে। ঠিক তখনই পাশ থেকে একটা মোটরসাইকেল দ্রুত গতিতে ভো করে চলে গেল। আকশাকে পাশ কাটিয়ে গেল। এমন ঘটনার জন্য প্রস্তুত ছিল না ও। ধাক্কা খেলো মোটরসাইকেলের সাথে। মেজবা সঙ্গে সঙ্গে পেছন থেকে চেঁচিয়ে উঠল, এই হারামি বাচ্চা, চোখে দেখিস না? বাইক থামা তুই, মাটির সাথে গেড়ে রেখে দেবো। মেজবা প্লিজ থামুন। থামবো মানে? দেখলে না কি করলো? করেছে তো কি হয়েছে? মানুষ ভুল করতেই পারে। তাই বলে আপনি এত রুড হচ্ছেন কেন? সবসময় কেন আপনি এত রুড হন? মেজবা আকশার হাতের বাহু দুই হাতে চেপে ধরে রেখে দাঁতে দাঁত পিষে বলল, যার জন্য করি চুরি সেই বলে চোর। রুট হই কার জন্য? তোমার জন্য। আর তুমি? এই জন্যই বলি, তুমি আমার কোনো কিছুই ডিজার্ভ করো না। নাথিং। ইউর গার্ল হ্যাভ মেড মি কমপ্লিটলি হোপলেস ফর ইউ। আই হেট ইউ। এই শোনো না প্লিজ, তোমরা প্রতিদিন গল্প শুনেই চলে যাও, একটা সাবস্ক্রাইব করে যাও না?